রাজনৈতিক সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই। পুরো রাজধানী আজকে উত্তাল ছিল। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলে নিহতের সংখ্যা বেড়েছে। বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে জানা গেছে এখনো বহু আহত রয়েছে এবং বলা হচ্ছে যে যারা দগ্ধ হয়েছে এদের অনেকেই এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা আমাদের কোমলমতি ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখেন। আজকের প্রধান যে খবরগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ছাত্ররা আবারও মাঠে নেমেছে, আর সেই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং তারা পুলিশ সেনাবাহিনীর উপর ব্যাপক চড়াও হয়েছে। দর্শক, মাইলস্টোনের দৃশ্যগুলো যদি আসলে সত্যিকার অর্থে কল্পনা করি, মানে দ্বিতীয়বার আর চিন্তা করার সাহস পাই না। কালকে রাতে ঘুমোতে পারিনি, কারণ এই দৃশ্যগুলো আসলে কোনোভাবেই আমরা চিন্তা করতে পারছিলাম না যে আসলে কি ঘটছে। যে দৃশ্যগুলো দেখেছি, এই দৃশ্যগুলো দেখার পর নিজের সন্তানের মুখের দিকে তাকালে সত্যিকার অর্থে হৃদয় ভেঙে যায় যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের স্কুলেও নিরাপদ নয়। দুটো প্রশ্ন মাথায় নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এক, এ হত্যার দায় কার? এটা দুর্ঘটনা নাকি হত্যা? আমি আমার গতকালকে দুটো লাইভে এ বিষয়ে বিস্তারিত বলেছিলাম। এখন নতুন করে অনেক রকম তথ্য আসতে শুরু করেছে। আমরা গত রাতে ভিডিও শেষে বলেছিলাম 19 জন শাহাদাত বরণ করেছে, আর আজকের খবরে বলা হচ্ছে 31 জন। এই নিহতের সংখ্যা 31 জনে দাঁড়িয়েছে, আর দগ্ধ অবস্থায় আহত আছে 165 থেকে 70 জন। একটা মানে কল্পনা, একটা ছবি চিন্তা করেন, যে বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, ভেবেছিলেন সবচেয়ে নিরাপদ স্থানে তার সন্তানরা আছে, কিন্তু সেই বাবা মারা পরক্ষণে জানলেন তাদের সন্তানগুলো পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। টেলিভিশনে এই খবরগুলো দেখছিলাম, আর বারবারই আমার সন্তানরা আমার সামনে আসছিল। আমার ছেলে আমাকে প্রশ্ন করে, বাবা তোমার চোখ ভেজা কেন? আমি ওকে ভিডিওগুলো দেখতে দেইনি। ওকে কালকে সারাদিন আমি মোবাইল কিংবা কোনো ডিভাইস কিংবা টেলিভিশনের সামনে বসতে দেইনি, কারণ এই দৃশ্যগুলো সারাদিন দেখাচ্ছে, এই দৃশ্য যেন না দেখে, তাহলে স্কুলে যেতে ভয় পেয়ে যাবে। আমি আমার ছেলেকে মেয়েকে সারাদিন কালকে টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ থেকে দূরে রেখেছি, এই দৃশ্য যেন তারা না দেখে। আমি কল্পনা করি আমিও তো বাবা, কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছেন বা যারা এখন হাসপাতালে দগ্ধ অবস্থায় বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, সেই বাবা মার অবস্থাটা কি একবার চিন্তা করে, কল্পনা করলে সহ্য করতে পারবেন? সারা রাত ঘুমোতে পারেনি, ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারেনি। আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসছিল। ঝলসে যাওয়া ছেলেটা দৌড়ে যাচ্ছে বাঁচার জন্য, বাবা মা দৌড়ে এসে তার সন্তানকে খুঁজতে, শেষ আর সন্তানটার মুখ দেখতে পায়নি। তাদেরকে যা ফেরত দেয়া হবে, ওরা কিছু, আর কি বলবো। আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদে রাখুন। এই ভয়ঙ্কর দৃশ্য পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আসছি মূল বিষয়। যখন দেশে একটি বড় ঘটনা ঘটল, তখন পর্দার অন্তরালে থাকা রাজনীতির কুচক্রী মহল তারা ভিন্ন গেম বাস্তবায়নে মাঠে নেমেছে। কয়েকটা প্রশ্ন আমাদের কাছে আসে। মাইলস্টোন স্কুলটির মালিককে? যতটুকু জানি নুরুন নবী নামে একজন, এবং তিনি শেখ হাসিনার খুব আস্থাভাজন বিশ্বাসী একজন ব্যক্তি।
এই স্কুলটা দুর্ঘটনার পর যতগুলো ঘটনা আমাদের সামনে আসছে, প্রত্যেকটা ঘটনাকে তদন্তের মাধ্যমে যদি বিশ্লেষণ করা হয়, অনেক কিছু বেরিয়ে আসবে। সরকার আদৌ সেই বিষয়গুলো তদন্ত করবে কিনা, বা সরকার সেই তদন্ত করে আদৌ তা প্রকাশ করতে পারবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ বাংলাদেশে আজ অবধি কোনো তদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত আর প্রকাশ হয়নি। ইভেন পিলখানার তদন্ত রিপোর্টও ঠিক মতো প্রকাশ হয়নি। সো এটাও বের হবে না, কারণ যেই তদন্তের মূল শিকড়ে গিয়ে শত্রুর কোনো বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, সেখানে আর কখনো তদন্ত বেশি দূর এগোয় না। মাইলস্টোন স্কুলের যিনি প্রধান বা মালিক নুরুন নবী, তিনি আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার আস্থাভাজন কাছের লোক, আমরা জানি। সরকারের কয়েকটা ব্যর্থতা নিয়ে আগে আলোচনা করি। প্রথম কথা হলো, এই ঘটনার পরপরই আমরা দেখলাম সরকারের আগে স্থানীয় জনগণ এগিয়ে আসছে। এরপর আমরা সারাদিন অপেক্ষা করি, একটি তথ্য কেন্দ্র খুঁজে পাইনি। কতজন স্টুডেন্ট ছিল, কতজন নিহত হলো, কতজন আহত হলো, তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হলো, এই ব্যাপারে আমরা সরকারের কোনো উচ্চ মহলের তথ্য কেন্দ্র খুঁজে পাইনি। আজকে শুনলাম আসিফ নজরুল সাহেব আর শিক্ষা উপদেষ্টা গিয়ে তথ্য কেন্দ্রের ঘোষণা দিয়েছে। প্রথম, অনেকের যে পিতা মাতাগুলো তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছেন, তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি দগ্ধ হয়েছে, কোন হাসপাতালে আছে, কেউ জানেন না। তারা কখনো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, আরেক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়চ্ছেন। ঢাকাটা তো এত আরামের জায়গা না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 3 ঘন্টা লেগে যায় জ্যামজটের কারণে। কিন্তু কেউ সরকারি ভাবে দায়িত্বটুকু নিল না যে তাদেরকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, তাদের নাম কি, কোন ক্লাস, যাতে তাদের অভিভাবকরা আসলে নিশ্চিন্তে তাদেরকে খুঁজে বের করতে পারে। আমরা সরকারের এই গাফলতিগুলো দেখেছি। দ্বিতীয়ত, আজকে শোক দিবস। কালকে থেকে আমরা সবাই দাবি করছিলাম যে আজকে সকল স্কুল, সব ধরনের বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ থাকবে এবং পরীক্ষা বন্ধ থাকবে। সরকার এই সিদ্ধান্তটা নিতে পারলেন না। গভীর রাতে যতটুকু শুনেছি পার্সোনালি টেলিফোন করে, উপদেষ্টা মাহফুজ আলম তিনি গভীর রাতে শিক্ষা উপদেষ্টার বাসায় গিয়ে চাপ দিয়ে নাকি আদায় করেছেন। আমাকে কোন একজন দায়িত্বশীল বলেছেন এই কথাটি, আমি জানি না পর্দার অন্তরালে এই তথ্যটা কতটুকু সঠিক। তিনি চাপ দিয়ে গভীর রাতে আজকের পরীক্ষা বন্ধের বিষয়টি চূড়ান্ত করেছে। দেশের শোক দিবস বা শোকের দিন ঘোষণা করা হলো, কিন্তু স্কুল কলেজে পরীক্ষা বহাল থাকবে। সরকারের কি মাথা পুরোটাই গেছে, মানে আউলা হয়ে গেছে? আমার ডক্টর প্রফেসর ইউনূসের কাছে খুব জোর দাবি, আপনি যাদেরকে নিয়ে আসলে এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ বানিয়েছেন, আমি জানি না তাদের উপর আপনি এত কেন আস্থাশীল। এদের অনেককেই আমরা ব্যর্থ হিসেবে চিনি, এবং এ যাবৎ এই রাষ্ট্রটাকে আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ চালাচ্ছে, এই রাষ্ট্রটাকে আল্লাহ চালাচ্ছে, মানে আল্লাহ কোন রকম চালাচ্ছে দয়া করে আর কি। আল্লাহ চালাচ্ছে বলতে দয়া করে। এই রাষ্ট্রের বাপ মা আছে কিনা আমার সন্দেহ আছে। মানে রাষ্ট্রটার দিকে তাকালে মনে হয় রাষ্ট্রটার কোনো বাপ মা নেই, কোন রকম চলে যাচ্ছে আর কি। তো ছাত্ররা আজকে 6টি দাবিতে আন্দোলনে নেমেছে, খেয়াল করবেন। যৌক্তিক এই 6টি দাবি আমাদের ছাত্রদের, কিন্তু যখন ছাত্ররা 6টি দাবি নিয়ে আন্দোলন শুরু করলো, মাইলস্টোনে আমরা দেখলাম ছাত্রদের মধ্যে ঢুকে গেল নিষিদ্ধ ছাত্রলীগ। কয়েকটা প্রশ্ন আমার ছাত্র ভাইদের কাছে। আমরা দেখলাম মাইলস্টোনে আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে। আপনারা আমার থাম্বনেলে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ভিডিওর। আমার প্রশ্ন হলো, যে ছেলেগুলো পুলিশের উপর ইট পাটকেল বা বিভিন্ন রকম পুলিশের উপর হামলা করেছে, এই ছেলেগুলো একটাও কি মাইলস্টোনের ছাত্র? এই চেহারাগুলো দেখলে বোঝা যাচ্ছে না এদেরকে কারা কোত্থেকে পাঠিয়েছে? অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগ অপেক্ষা ছিল একটা কিছু ঘটবে, সেটাকে তারা পুঁজি করে
বাংলাদেশে বড় রকম অরাজকতা সৃষ্টি করবে। আমি আমার পুলিশ ভাইদের বলবো, ঢাকাতে এখন যারা ডিএমপি কমিশনার আছেন, অপারেশন প্রধান আছেন, অনেক সাথে আমার সুসম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে পুলিশের। আমি আপনাদের বলবো, বিগত 16 বছর আওয়ামী লীগের পুলিশ দেখছেন কিনা আপনারা? ভাই আপনারা এত ভদ্র হইলে কি চলবে? এত ভদ্র কেন আপনারা? আমি বুঝতে পারছি না। আপনারা তো মসজিদের ইমাম মুয়াজ্জিন না রে ভাই, আপনারা পুলিশ। এটা ইউরোপ এখনো বানাতে পারেনি আমরা, এটা ইউরোপ বানাই, তারপরে আপনারা ভদ্র হয়ে। প্রথম দায়িত্ব কি ছিল আমাদের পুলিশ ভাইদের? ছাত্ররা যখন আন্দোলনে যাবে, প্রথমে তাদের আইডি কার্ড চেক করা, বা তাদের মধ্যে আমাদের এজেন্সির লোক ঢুকে যাওয়া, এসবির লোক ঢুকে যাওয়া, এনএসআই লোক ঢুকে যাওয়া, ডিজিএফআই লোক ঢুকে যাওয়া। কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বা একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে সরানোর কারণে সেইখানে বড় রকম গেম প্ল্যান নিয়ে শত্রুরা আসবে, এটাই স্বাভাবিক। আর দলটির নাম আওয়ামী লীগ, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার জন্য এ দেশে বহু আকাম করেছে। তারা শিরাটনের সামনে গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে 1.5 ডজন মানুষকে মেরেছে কেবল রাজনীতির ক্ষমতার জন্য। তারা পল্টনে সাপের মতো মানুষকে পিটিয়ে মেরেছে। এরা হত্যা, এরা গুম খুন এগুলো খুব ভালো করতে পারে। তো মাইলস্টোনের ছাত্ররা যখন 6টি দাবিতে নেমেছে, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, এদের মধ্যে ঢুকে গেল ছাত্রলীগ। এবং আমার কাছে অনেকেই ফোন করেছেন যে ভাই আপনারা এই খবরগুলো একটু প্রচার করেন, যে এখানে এমন কিছু লোক এসছে যাদেরকে আমরা চিনি না, এদের কাছে আর্মস থাকতে পারে, সন্দেহ করছে তারা। এবং দেখলাম যে এরা পুলিশের উপরে বিনা কারণে চড়া হলো, আমাদের পুলিশ ভাইদের উপর আক্রমণ করেছে। আমাদের পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। যদি আজকে আওয়ামী লীগের পুলিশ হতো, মাইলস্টোনে বা সচিবালয়ের সামনে কয়েক ডজন লাশ পাওয়া যেত। আমাদের পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু ছাত্রদের মার তোলে, হাত তোলেনি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া, আপনারা ইতিমধ্যে দেখছেন সেই চেহারাগুলো। তারা কি করলো? ছাত্রদের মধ্যে ঢুকে পুলিশের উপর চড়াও হলো, পুলিশকে ব্যাপকভাবে আঘাত করলো। আমাদের পুলিশ সহ্য করে গেছে। আমি পুলিশ ভাইদের বলি, শেষ, আর সহ্য করবেন না। সহ্য কোনটাকে করবেন? যারা আমাদের শিক্ষার্থীরা হাতে অস্ত্র তুলে নিবে না, পুলিশের গায়ে হাত দেবে না। আর যে ঘটনা ঘটেছে, এটার দায় কি আমাদের পুলিশের? বলেন। আপনারা পারলে ঘেরাও করেন বিমান বাহিনীর প্রধানের কার্যালয়, সেটা করতে পারছেন না তো আপনারা কেউ। কে এই ভাঙ্গারি বিমান দিয়েছে তৌকিরের হাতে তুলে? বলেন। 54 বছর ধরে এই বাংলাদেশ মাত্র 2টো পুরনো প্রত্নতাত্ত্বিক আমলের ওই কি বলে ধোলাইখাল থেকে তুলে আনা 2টো বিমান দিয়েছে, যে বিমানগুলো আমাকে একজন পাইলট আজকে ফোন করে বলেছে যে এই বিমান ফ্লাই করেছে, সে আমাকে বলছে যে এটার মধ্যে ব্ল্যাক বক্স নেই। আমরা তো জানি বিমান বিধ্বস্ত হলে ব্ল্যাক বক্সের মাধ্যমে অনেক তথ্য আমরা খুঁজে পাই, এটার মধ্যে সেই ব্ল্যাক বক্স নেই। তো সে আমাকে বলছে একজন ফোন দিয়ে যে ভাইয়া সরকার অনেক তথ্য মিথ্যা বলছে। সরকার না, মানে যারা এটার সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা মিথ্যা বলছে, এটার কোনো ব্ল্যাক বক্স পাবেন না আপনারা খুঁজে। মানে এই বিমানের কোনো তথ্যপত্র জীবনে পাবেন না, লিখে রাখেন। যে এই বিমান চালিয়েছে তেমনই একজন পাইলট আমাকে আজকে ফোন করে জানিয়েছে। তার মানে বুঝতে পারছেন তো। দ্বিতীয় ব্যক্তি দেখেন, মাইলস্টোনে পুলিশের উপর আক্রমণ করা হলো, আমাদের 2জন উপদেষ্টাকে ঘেরাও করা হলো। এটার সাথে আমার দ্বিমত নেই। আসিফ নজরুল এবং আমাদের শিক্ষা উপদেষ্টা আবরার সাহেব, এই 2জনকে ঘেরাও করা হলো, তাদেরকে ভুয়া পানির বোতল টোতল ছুঁড়ে মারা হলো। ঠিক আছে, আমি বলছি না এটা অন্যায় না, আবার এটা ন্যায় সেটা বলছি না, ঠিক আছে। যে কোনো গণতান্ত্রিক দেশে এই প্রতিবাদ হয়। ইংল্যান্ড আমেরিকাতে পানির বোতল মারা, পানি মারা, ডিম মারা এগুলো বৈধ, এটা মেনে নিতে হবে। পুলিশের দোষটা কোথায়? আপনারা যে পুলিশের উপর গায়ে হাত তুললেন, এবং এটা তো উদ্দেশ্য প্রণোদিত, পুলিশকে খেপিয়ে তুলবে পুলিশ, যাতে কোনো একটা গুলি টুলির ঘটনা ঘটায় দেয়। অর্থাৎ এই ছাত্রলীগ চেয়েছিল পুলিশকে মারধর করে খেপিয়ে তুলবে, এরপর পুলিশ যেটা ফায়ার টায়ার করবে ভিতরে, তারাও ছাত্রদেরকে, কারণ তারা আর্মস বহন করে এসছে সেখানে ছাত্রলীগ। পুলিশ যখনই বন্দুক থেকে 2-3টা ফায়ার করবে, সেটা টিএসএল হোক আর রাবার বুলেট যেটাই হোক না কেন, এই ছাত্রলীগের ছেলেরা ওই ছাত্রদের ভেতরে থেকে
তারা হয় পুলিশকে এত ছাত্রকে গুলি করে সেখান থেকে কেটে পড়বে। তো পুলিশের গুলিতে 2-4টা ছাত্র মারা গেলে এইটাকে নিয়ে পুরো বাংলাদেশে একটা বড় আন্দোলন তৈরি করবে, এটা ছিল ছাত্রলীগের প্রথম প্ল্যান। যাক, ছাত্রলীগ সেই প্ল্যানটা মারা খেয়েছে, কিছু করতে পারেনি। এরপর শুরু হয়ে গেল সচিবালয়ের সামনে বিক্ষোভ। সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরুর পর সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা তো না, সচিবকে প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা এরপরে দেখলাম ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে ভিতরে থাকা প্রচুর গাড়ি ভাঙচুর করলো। এটা কি কোনো ছাত্রের কাজ বলেন তো? বিগত 16 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি, জামাত বা বিরোধী মতের কেউ কখনো সচিবালয়ের ভেতরে ঢুকেছে? একটা গাড়ি ভেঙেছে সচিবালয়ের ভেতরে? পরপর 3 বার অবৈধ বিনা ভোটে নির্বাচনের পরেও তো এই কাজটি হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি বারবার এই সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ছে ছাত্ররা, ছাত্রদের নাম করে অছাত্ররা। সচিবালয়ের সামনে যে ছাত্ররা এসে সেখান থেকে অনেকেই আমাকে জানিয়েছে যে ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে পুলিশ বেশ কজনকে গ্রেপ্তার করেছে, আপনারা দেখেছেন। মিথ্যা বলি না সত্য বলি, সে তো আপনারা গ্রেপ্তারের ফুটেজ দেখেছেন। অর্থাৎ দিল্লি থেকে যে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে সেখানে বলা ছিল এই মাইলস্টোনের ঘটনাকে বড় আকার তৈরি করে পুরো রাষ্ট্রের ভেতরে একটা অরাজকতা তৈরি করতে দিল্লি থেকে প্রেসক্রিপশন বা পরামর্শ এসছে। এবং আমরা দেখলাম যে সচিবালয় যে ছাত্ররা, পুলিশ তাদেরকে কিন্তু একটা টোকাও দেয়নি। প্রথমে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। সচিবালয়ের মধ্যে ঢুকে তোমরা সরকারি গাড়ি ভাঙবা, সচিবালয়টা বুঝতে পারছো কি জিনিস? এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির ভান্ডার সচিবালয়। এই রাষ্ট্রের পুরো রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ হয় সচিবালয় থেকে। সেখানে ছাত্ররা ঢুকে পড়বে, আসলে ছাত্র না তো, ছাত্রের মধ্যে ছাত্রলীগ। তারপর পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখন পর্যন্ত যা জেনেছি 20 জন হাসপাতালে ভর্তি, 35 জনের মতো আহত হয়েছে পুলিশের মারে। প্রশ্ন হলো সচিবালয়ের মধ্যে কেন ঢুকলো ছাত্ররা? এক, ছাত্রদের যে 6টি দাবির একটি হলো উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সচিব একজন এক উইকেট পড়ে গেছে, আর একটা উইকেট আছে। আমিও চাই আমাদের শিক্ষা উপদেষ্টাকে দ্রুত বিদায় দেওয়া হোক। এই আবরার সাহেব, উনি একটা অযোগ্য লোক, আমি বলবো উনি একটা অযোগ্য লোক। এবং আমার কেন যেন মনে হয় ইউনূস সরকারকে ব্যর্থ করতে ভেতরে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, তাদের মধ্যে তিনি একজন। 1 নম্বরে আসিফ নজরুল সাহেবকে সন্দেহ হয়, কারণ আসিফ নজরুল ইউনূস সরকার ব্যর্থ হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন, আর তাকে নেপথ্য থেকে সাহায্য করার জন্য বিশাল বিশাল এজেন্সি আছে। আবরার সাহেব, তিনিও একজন ব্যর্থ লোক, তাকে বিদায় নেওয়া উচিত। ছাত্রদের দাবির প্রধান যে দাবি শিক্ষা উপদেষ্টা, আমি মনে করি আমাদের ছাত্রদের জীবন যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, তারও পদত্যাগ করা উচিত। কারণ কালকে মাইলস্টোনে আমরা যা দেখলাম, আমরা স্বাস্থ্য উপদেষ্টার অনেক গাফলতি দেখেছি। যেটা বললাম, একটা তথ্য কেন্দ্র তৈরি করতে পারেনি, তালিকা করতে পারেনি, এবং এই পর্যন্ত কত শিক্ষার্থী নিহত হয়েছে, কতজন আহত, প্রকৃত সংখ্যা এখন কনফার্ম জানা যাচ্ছে না। এখানে পুরোপুরি আমি সরকারকে দায় দেব না, এটার দায় হলো মাইলস্টোন কর্তৃপক্ষের। কারণ ওই সময় ক্লাসে কত শিক্ষার্থী ছিল এটা সরকার জানার কথা না। এটা একটা আগুন লেগে যাওয়ার ঘটনা, এখানে